আঁধার ঘেরা জঙ্গলের লম্বায়মান বৃক্ষকুলের মাথার উপর দিয়ে উঁকি মারছে আকাশের শশীকলা। তার আলোয় ভাসছে এই রহস্যময় জঙ্গল। বাতাসের শনশন আওয়াজ ব্যতীত শোনা যাচ্ছে শুধু এক অদ্ভুত কীটের থমকে থমকে আসা শব্দ। জঙ্গলের গভীরতার সাথে তার বন্য প্রাণীকুলের মিল প্রায় নেই। কোনো হিংস্র বা নিদেন পক্ষে কোনো সরীসৃপের বুকে হেঁটে বিচরণের শব্দও নেই এতটুকু। আজ পূর্ণিমা, তাই চাঁদের দাপট বেশি। আস্তে আস্তে সে জঙ্গলের ঠিক মাথার উপর গোলাকার রূপোর থালার আকার নিয়ে উপস্থিত হল। হঠাৎই বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। কীটের ডাক গেল মিলিয়ে। গাছগাছালির মধ্যে এক অদ্ভুত অস্থিরতা। তারা তাদের শাখা প্রশাখা আকাশের দিকে যথাসম্ভব অগ্রসর করে একসাথে কেঁপে উঠল। গাছেদের কেঁপে ওঠা পাতার ঘর্ষণে সৃষ্টি হচ্ছে এক অপার্থিব ধ্বনি। জঙ্গল যেন জানান দিচ্ছে তার দিত্যের। কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনী মহল অরিজিনালসের আজকের কাহিনী ডক্টর সৌরভ বাগ রচিত এক অলৌকিক রহস্য কাহিনী বীজমন্ত্র। গল্পের প্রধান চরিত্রে কথক, সুরাজ ও বিদিশা। শুনতে থাকুন আজকের প্রতিবেদন বীজমন্ত্র। সুরজ একটা পাহাড়ের গায়ে লাগোয়া বড়সড় পাথরের উপর উঠে বসল। বাম দিকে তাকিয়ে দেখল তাদের বাসটা থেকে সবাই একে একে নামছে। আজ যে কি হচ্ছে! একে তো অনেক দেরিতে বাস ছেড়েছিল, তার উপর এই বিপত্তি। মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে অভিমান করে দাঁড়িয়ে পড়ল। না নড়ে না চড়ে। গন্তব্যে পৌঁছতে আরো 4 ঘন্টা লাগতই। এখন উপায় নেই। শুনেছে নতুন বাস না এলে বা এমার্জেন্সি টিম না আসা পর্যন্ত এভাবেই আটকে থাকতে হবে। না, এই যাত্রা শুরু থেকেই একের পর এক সমস্যা। হঠাৎই ফোনটা বেজে উঠল। সুরজ ফোনটা ধরে বলল, বলো, কি করছো? মনে পড়েছে আমার কথা? বাবা, সকাল থেকে তো ফোন করার সময় হয়নি তোমার। আরে তুমি তো জানো এখানে সবসময় টাওয়ার থাকে না, আর আমি সত্যি খুব চাপে আছি। জানি না আজকে নেকড়ে ক্ষেত পৌঁছতে পারবো কিনা। কেন, কি হয়েছে? উদ্বিগ্ন শোনালো গলাটা। একে তো ওই জঙ্গলের নাম শুনলেই কেউ যেতে চাইছে না। যদিও একটা বাস পেলাম, যেটা ওই জঙ্গলের 4-5 কিলোমিটার আগে একটা গ্রামে পৌঁছে দেবে বলল, সেটা ছাড়লো লেটে। আসলে লোকজন তো আসেই না এদিকে, তাই জনা 10-12 হতে তবে নিয়ে এলো। এখন আবার মাঝ রাস্তায় বাসটা খারাপ হয়েছে, আমি পাহাড়ি রাস্তার ধারে বসে আছি। বেশ হয়েছে, একা একা ঘুরতে যাও না। আমায় না নিয়ে গেলে এমনি হয়। বিদিশা, তুমি ভালো করেই জানো আমি কেন এসেছি। আমার বাবার জীবনের বেশ কিছু রহস্য এই জঙ্গলটা জানে। সেটা জানতেই, তাছাড়া তুমি তো আমায় জোর করলে যাতে আমি আসি এখানে। এখন এরকম। মানছি আমি জোর করেছি, কিন্তু সেটা তো আমরা দুজন যাব বলে। তাছাড়া তুমি তো নিজেই চাইতে তোমার বাবার এই শারীরিক অবনতি আর মৃত্যুর কারণ খুঁজতে। কি চাইতে না? এখন যে কি করব মাথায় কিছুই আসছে না। কতক্ষণ এভাবে বসে থাকবো জানি না। দেখি ড্রাইভার সাহেব আবার কি বলে। চলো বাই, টাওয়ার পেলে আবার কল করবো তোমায়। সাবধানে থেকো, খেয়াল রেখো নিজের। ফোনটা কেটে লাফিয়ে পাথর থেকে নামলো সুরজ। এগিয়ে গেল বাসটার দিকে।
अरे भाई हेल्प कौन আসবে? मेरा मतलब और कितना वक्त लगेगा? पता नहीं साहब। अरे हम दोनों कोशिश तो कर रहे हैं ना। বলেই বাসের সামনে ইঞ্জিনের কাছে থাকা হেল্পারকে দেখিয়ে দিল ড্রাইভার। নিজে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে চেষ্টা করছে। চেষ্টা করছে না ছাই। স্বগতোক্তি করেই আবার গলা চড়ালো সুরজ। अरे किसी को मदद के लिए फोन किया? ড্রাইভার এবার বিরক্তির সাথে ঘাড় নেড়ে জানিয়ে দিল সে ফোন করেছে। देखिए साहब, इस जगह में कोई आते जाते नहीं है। वो ऊपर एक गांव है, उधर से कुछ ही लोग सुबह को निकलते हैं और शाम को वापस। अभी शाम होने में बहुत देर है। शाम को जब दूसरे बस आएगा तभी कुछ मदद मिल सकता है। और आपको अगर जल्दी जाना है ना तो आप पैदल ही जाइए। কথাটা শুনে গা পিত্তি জ্বলে গেল সুরজের। ওখান থেকে একটু সরে এসে বলল, শালা পায়ে হেঁটে যাওয়া মুখের কথা, আজ আর পৌঁছতে পারলাম না। বাসের জনা দশেক লোকের মধ্যে বেশ কিছু বিদেশি পর্যটকও আছেন। তারা নাকি এ পাহাড়ে জলপ্রপাত দেখতে এসেছেন। তাদেরও তো তাড়া নেই। ইতস্তত বিক্ষিপ্ত ভাবে তারা ওই পাহাড়ি রাস্তার চারিদিক মেপে নিচ্ছে চোখ দিয়েই। কেউ কেউ বা খাদের ধারে ঝুঁকে ওয়াটারফলস খুঁজছে। আদি খেতা। যখন বিরক্তির প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে সুরজ, তখনই একটি রোগা পাতলা যুবক ওর দিকে এগিয়ে এলো। দাদা, সিগারেট চলবে? না ভাই, আমার এসব চলে না। এক মুখ ধোঁয়া ছেড়ে ছেলেটি বলল, আপনি কোথায় যাবেন? জলপ্রপাত দেখতে নাকি নিভজুড়া গ্রাম? নেকড়ে ক্ষেত। স্বল্প কথায় উত্তর দিল সুরজ। ছেলেটা এক মুহূর্ত চমকে উঠে বলল, মৃত্যু ভয় নেই আপনার? ওখানে কেউ গেলে সে বেঁচে ফেরে না? নিশ্চয়ই ফেরে। আমি যার থেকে এই জায়গার সন্ধান পেয়েছি তিনি বেঁচে ফিরেছিলেন। শান্ত গলায় বলল সুরজ। ছেলেটা কিছুক্ষণ সুরজের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, অস্ত্র শস্ত্র কিছু আছে সঙ্গে? মানে ওই ছুরি টাইপের কিছু? না না, প্রয়োজন হয় না আমার। ছেলেটি হাত নেড়ে ওর এক বন্ধুকে ডাকলো। তার থেকে একটা বড় ছোরা চেয়ে সুরজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, রাখুন রাখুন, কাজে লাগবে। প্রায় জোর করেই সুরজের হাতে ছোরাটা গুঁজে দিল। জিজ্ঞাস্য দৃষ্টিতে ছেলেটির দিকে তাকাতে সে বলে উঠল, আপনি যেখানে যেতে চান খুব সাংঘাতিক জায়গা মশাই, বুঝলেন? কিছু জিনিস নিয়ে রাখা ভালো। মুচকি হেসে ছোরাটা নিয়ে পায়ের কাছে রাখা ব্যাকপ্যাকের একপাশে পুরে নিল সুরজ। কি মনে হয় আর কতটা সময় লাগবে বাস ঠিক হতে? ঠিক হবে না, আমি লোকাল ছেলে তো তাই বলছি আর কি। বিকেলের বাস না আসা অব্দি এখানেই অপেক্ষা করতে হবে। সুরজ নিজের মনেই বিড়বিড় করে উঠল, জঙ্গলের ভয়ঙ্কর হাসি, যখন মাথায় পূর্ণ শশী, আকাশ রক্তস্নাত লাল, মৃত্যু মুখে জীবনকাল। ছেলেটি অবাক হয়ে বলল, কিছু বলছেন? ঘাড় নেড়ে সুরজ বলল, না কিছু না, আসলে পূর্ণিমার আগেই আমি পৌঁছতে চাইছিলাম, তাই আর কি। একটা উপায় আছে দাদা, ওই পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়া। আজ রাতের মধ্যেই আমরা গ্রামে পৌঁছতে পারবো। তাহলে কাল সকালে না হয় নেকড়ে ক্ষেতের দিকে বেরিয়ে পড়বেন। আমরা? মানে তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে? উজ্জ্বল হয়ে উঠল সুরজের মুখটা। ছেলেটি শুধু হাসলো, তারপর গলা তুলে ডাক দিল, ভীমা, রাজরে ক হে যেন টুরিস্টরা রে ঘুরাইতে নিয়ে যায়। আমি অন্য কাছে যাইতেছি, তুই আমার লগে চল। বাসের সামনে থেকে অন্য আরেকটি ছেলে এসে দাঁড়ালো। এসে ঘাড় নেড়ে বলল, আমরা কই যাইতেছি? আমরার গ্রাম, হাটিয়া যাইমু। ভীমা আর কিছুই বলল না, সম্মতিসূচক ঘাড় নাড়ল শুধু। ভাই, তোমার নামটা কিন্তু জানা হয়নি। ব্যাকপ্যাকটা পিঠে নিতে নিতে জানতে চাইল সুরজ। আমি নীল। আচ্ছা দাদা, আপনি ওই পাহাড়ি রাস্তায় যেতে পারবেন তো? ওটা কিন্তু লোকজন চলে চলে তৈরি হয়েছে, যদিও বেশি খাড়াই নয়। সুরজ মুচকি হাসলো। আর তো কোনো উপায় নেই। তিনজনে চলতে শুরু করলো নিভঝুরা গ্রামের উদ্দেশ্যে। সামনে নীল, মাঝে সুরজ আর পেছনে ভীমা। কিছুটা পথ উপরের দিকে ওঠার পর নীল সুরজকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এই যে এত বড় রিস্ক নিচ্ছেন কেন সেটা জানতে পারি?
আর কিসের খোঁজে এসেছেন আপনি? আমি যতদূর জানি ওখানে কোনো পশু পক্ষীও থাকে না। সুরাজ আবার একটু মুচকি হেসে বলল, অনেক দিন আগে আমার বাবা তার এক বন্ধুর সঙ্গে এই নেকড়ে খেতে এসেছিলেন। বাবা ছিলেন বোটানির প্রফেসর। তিনি এক অদ্ভুত ধরনের গাছের সন্ধান পান এই জঙ্গলে, ছুটে আসেন দেখতে। তাকে সঙ্গ দেন ওনার বাল্যবন্ধু অমিয় বাঁক। উনি পর্বতারোহী হিসেবে বেশ ভালোই নাম করেছিলেন সে সময়। কিন্তু কোনো এক অজানা কারণে অমিয় কাকা মারা যান এই জঙ্গলেই, আর বাবা মেন্টালি ডিস্টার্বড অবস্থায় বাড়ি ফেরেন। ভালো করে কথা বলতেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এমন এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী তিনি হয়েছিলেন যেটা তাকে মেন্টাল শক দিয়েছিল খুব। এক নিঃশ্বাসে বলে থামল সুরাজ। গল্প শুনতে শুনতে থমকে দাঁড়িয়ে গিয়েছিল নীল। পিছন ফিরে দেখলো সুরাজকে, তারপর ধীরে ধীরে বলল, আপনার বাবা আপনাকে বলেননি তিনি কি দেখেছিলেন? না, বাড়ি ফেরার 2 বছরের মাথায় বাবা চলে যান। আমার বয়স কত হবে তখন? 5 বছর। তার বছর খানেকের মাথায় আমার মাও চলে গেলেন। আমি মাসির কাছে মানুষ। চোখের কোণটা চিকচিক করে উঠল সুরাজের। ও সরি দাদা, আমি আসলে বুঝতে পারিনি। কথা শেষ হবার আগেই ভীমা হাত তুলে থামিয়ে দিল নীলকে। চাপা গলায় বলল, সাপ, কোবরা। নীল জুতোর ভিতর থেকে এক ঝটকায় একটা ছোট্ট খাপ বার করে সেটা থেকে একটা ছোট্ট ছুরি বার করে নিল। কোথায়? অবাক গলায় বলল সুরাজ। আপনি একটু দাঁড়াইন, আমরা কাছাকাছি আছে, নড়লেই ছবল মারি দিব। তিনজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। মিনিট খানিকের মধ্যেই একটা প্রায় 7 ফুট লম্বা কিং কোবরা ওদের সামনের রাস্তার উপর দিয়ে সরসর করে চলে গেল। তখনও সুরাজ অবাক হয়ে তাকিয়ে আছে। নীল হেসে বলল, ভীমার এই ক্ষমতা আছে, ও অনেক দূর থেকে আওয়াজ পায়, আর ওর অনুমান ক্ষমতা অসাধারণ। কিন্তু এই জঙ্গলে তো জনপ্রাণী নেই। এটা তো নেকড়ে ক্ষেত নয়, আর এটা পাহাড়ি অঞ্চল। জঙ্গলটা নিপজুড়া গ্রাম পেরিয়ে পাবেন, ওটা সমতল জায়গা বলতে পারেন। আচ্ছা চলুন, আগানো যাক। আবার আগের মতোই তিনজন পাহাড়ের উপর উঠতে লাগলো। নীরবে কিছুটা পথ যাওয়ার পর আবার ভীমার গলা শোনা গেল, জোরে বৃষ্টি আইব, আমরা কোনো একটা জায়গায় ঠাঁই নেবা দরকার। তাড়াতাড়ি চলুন, পাহাড়ে বৃষ্টি শুরু হলে খুব বিপদ। কিন্তু আমাদের একটা জায়গা দেখে তাঁবু টাঙাতে হবে। আর কথা না বাড়িয়ে সবাই দ্রুত পা ফেলে চলতে শুরু করলো। অল্প কিছুটা উপরের দিকে উঠে নীল বেশ কিছুটা চওড়া জায়গা দেখিয়ে ভীমাকে বলল, এইখানেই তাঁবু খাটাইলাও। এরপর সুরাজের দিকে তাকিয়ে বলল, দাদা, আপনি এই আমাদের তাঁবুর পাশেই আপনার তাঁবু লাগিয়ে নিন, বুঝলেন? বৃষ্টিতে পথ চলা মুশকিল হবে, এর চেয়ে ভালো জায়গা আর পাবো না আমরা। সুরাজ কাল বিলম্ব না করেই নিজের ব্যাগ থেকে তাঁবু খাটানোর সরঞ্জাম বার করে একে একে জুড়তে লাগলো। নীল এসে সাহায্য করলো পেরেকগুলো পাথুরে মাটিতে ঠিক করে পুঁততে। তাঁবু খাটানোর 10 মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ের তাণ্ডব। এক এক সময় মনে হচ্ছে তাঁবু সমেত উড়িয়ে নিয়ে যেতে চায় এই ঝোড়ো হাওয়া। ভিতরে চুপচাপ বসে রইল সুরাজ। ঝড় যদিও বেশিক্ষণ স্থায়ী হলো না, কিন্তু বৃষ্টির তাণ্ডব চলল প্রায় 2 ঘন্টার মতো। ক্লান্তিতে তন্দ্রা এসে গিয়েছিল সুরাজের। হঠাৎ বাইরে থেকে নীলের গলা পেল, ও দাদা, ঘুমাচ্ছেন? বাইরে বেরিয়ে আসুন, কিছু খেয়ে নিন। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো সুরাজ। চারপাশে পরিবেশের রূপ তখন বদলে গেছে। বেশ কিছু গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়েছে ইতিউতি। বিধ্বস্ত লাগছে পাহাড়ের চারিদিক। হালকা আলো তখনও আছে, কিন্তু আকাশ ঘন কালো হয়ে গেছে মেঘেদের আড়ালে। আজ আপনার ভাগ্য খারাপ, বুঝলেন? রাতটা এখানেই কাটাতে হবে। এই অন্ধকারে পাহাড়ি রাস্তা মোটেই নিরাপদ নয়। কিন্তু হ্যাঁ, কিন্তু সবে তো 5টা বাজে। কিন্তু আকাশ যা কালো হয়ে আছে, আমরা যেতে পারবো না। আগে বা পিছে কোথাও যাওয়া যাবে না। আচ্ছা নিন, একটু ম্যাগি বানিয়েছি, আপাতত খেয়ে নিন। রাত্রে জ্যাম আর ব্রেড। সুরাজ তাকিয়ে দেখলো
বিউটেন গ্যাসের ছোট একটা বার্নারের মতো জিনিসের চারদিকে পাথর দিয়ে উনুন বানানো হয়েছে। তার উপর একটা পাতিলা চাপিয়ে কিছু ফোটানো হচ্ছে, আর 3টে থার্মোকলের বাটিতে ম্যাগি ঢালা হয়েছে। বাহ, তোমরা তো দেখছি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছো। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় কোথায় কি হয়, তাই সবকিছু জোগাড় করে রাখতে হয় দাদা। একটা বাটি এগিয়ে দিয়ে নীল এবার বলল, সিদ্ধ ডিম আর একবার গরম করে নিচ্ছি, আপাতত ম্যাগি খান, ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে খেতে শুরু করলো সুরজ। খিদেটা ভালোই পেয়েছিল। তারপর নিজের ব্যাগ থেকে কিছু শুকনো কেক আর বিস্কুট এনে দিল সুরজ। এই যে নাও, এইগুলো আমার কাছে ছিল, আশা করি রাত্রে খাবার অসুবিধা হবে না। অসুবিধা একটাই, বৃষ্টিতে কাঠ ভিজে গেছে, আগুন জেলে রাখা যাবে না। তবে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছি, সাপ কাছাকাছি আর আসবে না। কালকে পূর্ণিমা, আজকে মেঘটা না থাকলে আকাশ পরিষ্কার থাকবো, বলল ভীমা। তারপর তাঁবুতে ঢুকে নিজের আর নীলের গ্রাউন্ড শিটটা বার করে পাথুরে মাটিতেই বিছিয়ে নিল। দাদারটাও নিয়ে আয়। ভীমা তাই করলো। সুরজের তাঁবুর ভিতর থেকে গ্রাউন্ড শিটটা বার করে এনে একটা বড় পাথরের উপর পেতে দিল। দাদা আপনি এখানে বসুন। নীল কথাটা বলেই একটা সিগারেট জ্বালাল। সুরজ কিছু বলতে যাবে, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, কতদূর পৌঁছালে? আমার কিন্তু খুব ভয় করছে সুরজ। এই পাহাড়েই একটা জায়গায় আছি, মেঘ বৃষ্টি যা তা ব্যাপার, একেবারে আটকে গেছি। তোমার বাবার স্মৃতি জড়িয়ে না থাকলে বলতাম ফিরে এসো। ফেরার জন্য তো এখানে আসিনি। সাবধানে থেকো, খবর দিও। আচ্ছা। ফোনটা রাখতেই নীল হেসে বলে উঠল, বৌদির ফোন নাকি দাদা? হ্যাঁ, না না, এখনো গৃহমন্ত্রী হিসেবে জয়েন করেনি। ঠিক তখনই নীলের ফোনটাও বেজে উঠল। একটু দূরে উঠে গিয়ে কথা বলে এলো নীল। তখন পাহাড়ের গা ঘেঁষে বেশ ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। চারপাশের নিঝুম পরিবেশে কোনো এক অজানা কীটের ডাক ভেসে আসছে। নীল হেসে জানতে চাইল, আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো না। তখন আপনি বলছিলেন আপনার বাবা ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে নাকি ফিরে এসেছিল। আচ্ছা, কিভাবে ফিরে এসেছিল? সেটা জানতেই তো এতদূর আসা। অনেকগুলো প্রশ্নের উত্তর নিতে হবে। কি আছে এই জঙ্গলে, কেন কেউ ফেরে না, আর বাবাই বা কিভাবে ফিরলেন? কিন্তু উনি বেঁচে ফিরলেন কিভাবে সেটা না জানলে আপনি ফিরবেন কিভাবে? জানি না, আসলে আমি তখন খুব ছোট। মাসির থেকে শুনেছি বাবা আর অমিয় কাকা এখানে এসেছিলেন, আর কেউ সাথে ছিল কিনা আমরা কেউ জানি না। 6 মাস কোনো খবর ছিল না এনাদের। তারপর একদিন বাবাকে পুলিশের লোকেরা বাড়ি পৌঁছে দেয়। তারা বলে যায় বাবা মারাত্মক আঘাত পেয়ে হসপিটালে ভর্তি ছিলেন, সব স্মৃতি লোপ পেয়েছিল। অনেক কষ্টে কিছু কিছু কথা মাঝে মধ্যে মনে পড়ত। তখনই উনি বাড়ির ঠিকানা লিখে দেন। তারপর 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 আর কি, অনেক চেষ্টা করেও এই জঙ্গলে কি হয়েছিল বাবা কাউকেই বলতেন না। একেবারে মেন্টাল হয়ে গিয়েছিলেন, খেতেন না, ঘুমোতেন না, কথা বলতেনও না খুব একটা। অমিয় কাকুর কথা জিজ্ঞেস করলে কাঁদতেন শুধু, আর ওনার নিজের কথা জিজ্ঞেস করলে একটা ডায়েরি দেখাতেন। বাবার কিছু মনে পড়লেই ওই ডায়েরিতে লিখে রাখতেন। এভাবেই কিছুদিনের মধ্যে বাবা চলে গেলেন। তার কিছুদিনের মধ্যে মাও চলে গেলেন। কি লিখতেন ওই ডায়েরিতে? মানে ডায়েরিটা কোথায় এখন? কিছুক্ষণ চুপ করে থেকে সুরজ বলল, হেঁয়ালি। তবে সবই এই জঙ্গলকে নিয়েই। আমার ধারণা উনি এখান থেকে পালিয়ে বাঁচার রাস্তা জানতেন, সেটাই লিখেছেন হেঁয়ালিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরের দিকে তাকালো সুরজ। কালো মেঘে পুরো আকাশটাই তমসাচ্ছন্ন, বিপদের পূর্বাভাস যেন। আর আর ওই ডায়েরিটা কই আছে? ঠিক কি তা লেখা আছে? হ্যাঁ, কৌতূহল চেপে রাখতে পারছে না ভীমা। আমার কাছেই থাকে সব সময়, কিছু ছন্দ মিলিয়ে 2 বা 4 লাইনের কবিতা। বলেই মুক্ত কণ্ঠে উচ্চারণ করে উঠল, সেই শব্দ আমি আজও শুনি, আর নিজ মৃত্যুর প্রহর গুনি। নীল আর ভীমা একে অন্যের দিকে তাকালো। নীল বলে উঠল, উফ, কথা বলতে বলতে অনেকটা দেরি হলো,
এবার আমাদের তাঁবুতে ঢুকে যাওয়া ভালো, বুঝলেন? ঠান্ডা বাড়ছে বাইরে। কাল আবার ভোরে উঠেই পা চালাতে হবে। কিছু শুকনো খাবার আছে? না, আমার খিদে নেই। বলেই গ্রাউন্ড সিটটা নিয়ে সুরজ দ্রুত নিজের তাঁবুতে ফিরে গেল। কিছুক্ষণ দুশ্চিন্তায় এপাশ ওপাশ করে অবশেষে ঘুমিয়ে পড়ল সুরজ। রাত কত খেয়াল নেই, একটা খড়খড় শব্দে ঘুম ভাঙল সুরজের। কেউ যেন ছোট্ট ছোট্ট পায়ে খুব দ্রুত বিচরণ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথার কাছ থেকেই আসছে শব্দটা। সাপ নাকি? চমকে উঠল সুরজ। তারপরেই মনে পড়ল সাপের বুকে ভর দিয়ে চলার শব্দ এটা নয়। তাছাড়া কার্বলিক অ্যাসিড ছড়ানো আছে তাঁবুর বাইরে। তাহলে তবে কি কেউ তাঁবুর বাইরে নখ দিয়ে আঁচড় কাটছে? এক ঝটকায় পুরো ঘুমটা ভেঙে গেল সুরজের। বাইরে চাঁদের আলো অল্প অল্প আসছে তাঁবুর মধ্যে। দ্রুত উঠে বসল সে। কে যেন বাইরে দাঁড়িয়েছিল। একটা ছায়া সরে যেতে দেখল। সোজা হয়ে উঠে বসল সুরজ। আঁচড়ের শব্দটা এখনো আসছে, আসছে মাথার কাছ থেকেই। পকেটে আগে থেকেই একটা ছোট টর্চ ছিল সুরজের। সেটা জেলে খুঁজতে শুরু করলো শব্দটার উৎস। অদ্ভুত, শব্দটা আসছে তার মাথার কাছে রাখা ব্যাগটা থেকে। ধীরে ধীরে ব্যাগটা টেনে নিতেই শব্দটা বেশ কয়েক গুণ বাড়ল। খুব ধীরে ব্যাগের চেনটা আলতো করে খুলল। টর্চের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ব্যাগের মধ্যে রাখা দরকারি জিনিসগুলো। সর্বনাশ! ব্যাগের মধ্যে একটা বেশ বড় সাইজের কাঁকড়া বিছে। এর বিষ নিউরোটক্সিক, মানুষকে চিরনিদ্রায় পাঠানোর জন্যই যথেষ্ট। তাড়াতাড়ি চেনটা বন্ধ করে দিল সুরজ। এটা ব্যাগে এলো কিভাবে? চেনটা তো সবসময় বন্ধই ছিল। তাছাড়া এই পাহাড়ি বিছের আকার তো মোটেই ছোট নয়। এত বড় একটা প্রাণী ঢুকবে কিভাবে? আর বাইরেই বা কার ছায়া ছিল? মনের কোণে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো সুরজের। ভাগ্যিস টর্চটা পকেটে ছিল, নইলে তো বাকি রাতটা বসেই কাটিয়ে দেবে মনস্থির করলো সুরজ। কিন্তু চোখ কখন আপনা হতেই বুঝে এলো তা জানতেও পারল না। সকালে ভীমা আর নীলের ডাকাডাকিতে ঘুম যখন ভাঙল, তখন সূর্যের তেজ বেশ চড়া। তাড়াতাড়ি তাঁবু থেকে বেরিয়ে এলো সুরজ। আমরা কখন থেকে ডাকছি, ভয় পেয়ে গেছিলাম। কি ঘুম রে বাবা! নীলের কথার প্রত্যুত্তরে শুধু হাসল সুরজ। তারপর ব্যাগটা বের করে এনে সব ঘটনা বলে চেনটা খুলেই কাত করে ফেলে দিল ব্যাগটা। খুব তাড়াতাড়ি বেরিয়ে এলো পিছেটা। তারপর দ্রুত বেগে পাহাড়ের অন্যদিকে একটা ফাটলের মধ্যে গিয়ে আশ্রয় নিল। ভীমা এক দৃষ্টে সেদিকে তাকিয়েছিল। সুরজ হেসে বলল, এমন ভাবে দেখছো যেন আগে কখনো কাঁকড়া বিছে দেখোনি, নাকি বাড়ি নিয়ে যেতে চাও? ভীমা কিছু বলার আগেই নীল বলল, ও মারাত্মক বিষধর বিছে, তাই ও ভেবে পাচ্ছে না আপনার তাঁবুতে ওটা ঢুকলো কিভাবে। সেটা তো আমারও প্রশ্ন। আর ভীমা তো অনেক দূর থেকে সবকিছুর আওয়াজ পায়। তাহলে কালকে গল্প শুনতে এত ব্যস্ত আছিলাম, হয়তো খেয়াল করিস না। আপনি দাদা তৈরি হয়ে নিন, আকাশ পরিষ্কার। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি নির্ঝরা গ্রামে পৌঁছাতেই হবে। বলেই নীল খুলে রাখা তাঁবু গোটাতে শুরু করলো। সুরজও একটু চোখে মুখে জল দিয়ে নিয়ে সব গুছিয়ে নিতে লাগলো। ব্যাগটা যখন পিঠের উপর নিচ্ছে, তখনই সুরজ শুনতে পেল কাছেই একটা ফোন বাজছে। রিংটোনটা চেনা, ওটা নীলের ফোন। আশেপাশে তাকিয়ে দেখলো নীলদের তাঁবু যেখানে ছিল তার পাশেই পড়ে আছে ফোনটা। নীল আর ভীমা একটু এগিয়ে গেছে, কিন্তু রিংটা শুনে দুজনেই এদিক ওদিক তাকাচ্ছে। নীল নিজের পরনের জামা কাপড় হাতড়ে খুঁজছে ফোনটা। সুরজ ফোনটা তুলে নিয়ে এগিয়ে গেল নীলের দিকে। নীল ফোনটা সুরজের হাত থেকে নিয়েই একটু সরে গেল অন্যদিকে। বাবা, এত কনফিডেন্সিয়াল ফোন! নীল খুব তাড়াতাড়ি ফোনের কথাবার্তা সেরে চলে এসে বলল, চলুন আগানো যাক। তিনজনে আবার চলতে শুরু করলো। সুরজ ফোনটা বার করে একটা ফোন নাম্বারে কল লাগালো। হ্যালো, বিদিশা?
নিপজুরা গ্রামে গিয়ে যখন পৌঁছলো তখন দুপুর 1টা। ছবির মতো গ্রাম, চারিদিকে পাহাড় ঘেরা, যেন কোলে করে ধরে রেখেছে এই গ্রামখানি। রাস্তাটা গ্রামের মধ্য দিয়ে ক্রমশ আরো গভীরে হারিয়ে গেছে। তার দুই দিকে ছোট ছোট কাঠের বাড়ি। বাড়ির সামনে কিছুজন বসে আছে কমলালেবুর পসরা সাজিয়ে। পেছন দিকে সবচেয়ে বড় পাহাড়ের বুক চিরে মত্ত হাতির মতো নামছে নিপজুরা জলপ্রপাত। হালকা জলো হাওয়া মাঝে মাঝেই আসছে গ্রামটাকে আরো সতেজ করে তুলতে। জলপ্রপাতের উৎসমুখ অনেকটা উপরে, আর সেটা আছড়ে পড়ছে অতল গহীন খাদে। আছড়ে পড়ার গর্জন কিন্তু জানান দিয়ে যাচ্ছে তার তেজ। মুগ্ধ হয়ে দেখছিল সুরজ। সম্বিত ফিরল এক বয়স্ক মানুষের গলা স্বরে। তুমি নীলের সাথে হেঁটে এলে কেন? তোমার আগে তো কালকের বাসটা এসে গেছে। ওই দেখো, ওরা এবার ফিরে যাচ্ছে। সুরজ এতক্ষণ খেয়াল করেনি। সত্যি তো, কালকের সেই বাসটা লোকজনকে তাড়া লাগাচ্ছে উঠে পড়ার জন্য। নীল ও ভীমা ওখানে গিয়ে বিদেশি পর্যটকগুলোকে নিয়ে পড়েছে। হাসি মুখে কি সব বলছে ওদের। বয়স্ক মানুষটা আবার প্রশ্ন করলেন, তা তুমি ফিরবে না? তা কোথা থেকে আসছো? কি নাম তোমার? নীল এই ফাঁকে কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালও করেনি সুরজ। ইনি আমাদের গ্রামের মনু, আর ইনি কলকাতা থেকে আসছেন। নমস্কার, আমার নাম সুরজ সান্যাল। সান্যাল? কলকাতা? একটু যেন চিন্তিত লাগলো বয়স্ক লোকটিকে। তারপরেই চোখে মুখে এক উজ্জ্বল আলো দেখা দিল তার। বললেন, সমীর সান্যালকে চেনো? ওই গাছগাছালির বিজ্ঞানী ছিলেন, ছাত্র পড়াতেন, চেনো? হ্যাঁ, উনি আমার বাবা। আপনি ওনাকে চেনেন? তাই নাকি? হ্যাঁ, খুব ভালো মানুষ ছিলেন। আজ থেকে কত যুগ আগে ওনার সাথে আলাপ হয়েছিল। আবেগে কথাগুলো বলেই ওনার চোখে নেমে এলো ভয়ের ছায়া। কঠিন স্বরে নীলকে আদেশ দিলেন, বাসটাকে ফোন করে দাঁড় করা, একে ওই গাড়িতে তুলে দে, ফিরে যাক। নীল কিছু বলার আগেই সুরজ মুখ খুলল। আমি ফিরবো কেন? আমি তো ফিরতে আসিনি। আমি এসেছি আমার বাবার সাথে কি ঘটেছিল সেটা জানতে। আমি নেকড়ে খেতে যাব। স্থির চোখে সুরজকে একবার মেপে নিয়ে মোড়ল বললেন, তা হয় না। তোমার বাবার কাছে এই গ্রাম ঋণী। জেনে শুনে তার ছেলেকে বিপদে ফেলতে পারি না। কিন্তু তোমার বাবার সাথে কি হয়েছিল সেটা আমি বলে দেবো। তুমি এই বাসে না হোক কাল সকালের বাসেই ফিরে যাবে। তারপর গলা তুলে হাঁক দিলেন, লক্ষ্মী, লক্ষ্মী, এদিকে একবার আয় তো মা। কো বাবা, কো কিতা হইছে? দুপুরের খাবার কিছু আছে, তাই রে দাও, তারপরে আমার ঘর নিয়ে আইও। লোটে শুটকির ঝাল, ডাল আর ভাত খেয়ে সুরজ মোড়লের ঘরে যখন ঢুকলো তখন প্রায় 3টে বাজে। চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিলেন তিনি। পায়ের শব্দে চোখ খুলে তাকিয়ে সুরজকে দেখে মুচকি হাসলেন। তারপর একটা চেয়ার দেখিয়ে সেটায় বসতে বললেন। আজ থেকে প্রায় 25 বছর আগে তোমার বাবার সাথে আলাপ হয়েছিল। ওরকম মানুষ আমি আজ অবধি আর দেখিনি। আমার তখন জোয়ান বয়স, গরম রক্ত, কিন্তু এই নেকড়ে ক্ষেতের জঙ্গল আমাদের কাছে ছিল বিভীষিকা। আমার দাদু বেশ কিছু পরিবারকে নিয়ে অসম থেকে চলে আসেন এখানে ভালো করে থাকার জন্য। কেন? আসাম থেকে কেন? আমি যতদূর জানি ওখানে সন্ত্রাসবাদীদের অত্যাচার বাড়ছিল। প্রথমে সিলেট থেকে অসম আসার একটা ধাক্কা ছিলই, তাই আর নিতে পারেননি। আবার আমরা এখানে চলে আসি সবকিছু ছেড়ে, যদিও আমার জন্ম এখানেই। আমাদের সাথে আরো জনাদশেক পরিবার এখানে চলে আসে, কিন্তু কিন্তু কি? ওই যে ভয়ঙ্কর জঙ্গল। প্রথমে আমরা ভেবেছিলাম গাছ আর পাথরকে কাজে লাগিয়ে নতুন ভাবে বাঁচব, কিন্তু এখানে আসার কিছুদিনের মধ্যে মানুষ হারিয়ে যেতে শুরু করে। হারিয়ে যেতে শুরু করে? হ্যাঁ, জঙ্গলে যায় ঠিকই, কিন্তু আর ফেরে না।
প্রথমে আমরা ভেবেছিলাম যে হিংস্র প্রাণী আছে। মাঝে মাঝে বিশেষ করে পূর্ণিমায় এক গর্জন শোনা যায় জঙ্গলের মধ্যে থেকে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি ওই জঙ্গল সর্বগ্রাসী। ওর অতলে এমন কোনো অপদেবতার বাস যে ওই জঙ্গলে পা রাখা আর মৃত্যুকে আলিঙ্গন করা একই ব্যাপার। গভীর শোকের ছায়া ওনার মুখে। সুরাজ চরম কৌতূহলে ওনার দিকে তাকিয়ে রইল। আমি তখন 25 বছরের যুবক। তোমার বাবা আরো জনসাতেক লোক সঙ্গে করে এলেন এখানে, গবেষণা করবেন গাছগুলিকে নিয়ে। ওই জঙ্গলে পাওয়া গাছ নাকি আর কোথাও নেই। উনি আমাদের কথা দিলেন এই বিভীষিকাময় জীবন থেকে উনি আমাদের মুক্তি দেবেন। সেই শর্তে আমাদের গ্রামের আরো 2-3 জন লোক যোগ দিলেন সেই দলে। ওরা সব দিনক্ষণ দেখে পূর্ণিমার 2 দিন আগে চলে গেলেন জঙ্গলের দিকে। বয়স্ক মানুষটি থেমে গেছেন। কোনো এক অজানা ভয়ে যেন আচ্ছন্ন হয়ে গেলেন তিনি। তারপর 4 দিনের মাথায় ফিরে এলেন তোমার বাবা একা। পাগলের মতো চেহারা, পরনের কাপড় ছেঁড়া ফাটা, ভালো করে কথা বলতে পারছেন না। দেখলে মনে হয় এক ধাক্কায় 10-12 বছর বয়স বেড়ে গেছে মানুষটার। হাতে ধরে রেখেছেন 2টো কমলা লেবু। তারপর বাবা কিছু বলেছিলেন? বাকিদের কি হলো? জঙ্গলে কমলা লেবুর গাছ ছিল? একসাথে এত প্রশ্ন শুনে একবার সুরজকে দেখলেন বৃদ্ধ, তারপর বললেন, না, উনি একাই জীবিত ফিরেছিলেন। বাকিদের নাকি গাছগুলো মেরে দিয়েছিল। তাই কোনো প্রাণী এই জঙ্গলে পাবে না, পোকামাকড়ও না। আর কমলা লেবু উনি নিজে নিয়ে এসেছিলেন শহর থেকে, হয়তো খাবেন বলে। বাবা আর কিছু বলেননি? আমার বাবা তখন এই গ্রামের মোড়ল। তার সাথে হয়তো কিছু কথা হয়েছিল যেটা আমরা জানি না। তোমার বাবা বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় এখানে থাকার পর আমরাই ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু কিছু তো বলেছিলেন আমার বাবাকে, কারণ উনি চলে যাওয়ার 2 দিন পরেই বাবা নিচের শহরে গেলেন। বেশ কিছু কমলা লেবু কিনে ফিরলেন। কাউকে কিছু না বলেই একা জঙ্গলে চলে গেলেন। কিন্তু কিন্তু আর ফিরলেন না। তবে কিছু কমলা লেবুর গাছ তারপর থেকে গজিয়ে উঠল ওই জঙ্গলে। ঠিক জঙ্গলে ঢোকার আগেই বেশ অনেকটা জায়গা জুড়ে। সেগুলো বেচেই আমরা বেঁচে আছি একরকম। এতক্ষণে সূত্রটা ধরতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। চকচক করে উঠল সুরজের চোখ দুটো। উঠে দাঁড়িয়ে পড়ল সে। সূত্র জানতে চাইলেন মোড়ল। হালকা হেসে সুরজ বলল, বাবার লেখা ছড়াটার মানেটা বুঝতে পেরেছি। অসহায়তার মাঝে বিকল যখন যন্ত্র, প্রাণ ধারণের অস্ত্র নারাঙ্গী বীজ মন্ত্র। অবাক চোখে তাকিয়ে মোড়ল বললেন, ওখানে ওই কমলা লেবুর গাছ দুটো একে অপরকে জড়িয়ে ধরে থাকে। আমরা ওনাকে নারাঙ্গী দেবী রূপে পূজা করি। একটা পাথরের মন্দিরও করা আছে, কিন্তু তার কোনো বীজ মন্ত্র আছে জানি না তো। ওটা আমি বুঝে গেছি, চিন্তা করবেন না। এই অপদেবতার হাত থেকে আপনাদের গ্রাম রক্ষা পাবেই। আমি সম্পূর্ণ করব বাবার ফেলে রাখা কাজ। না, খুব কঠোর শোনালো গলাটা। আমি আর কাউকে ওই জঙ্গলের জন্য হারাতে চাই না। তুমি নিজের শহরে ফিরে যাও। আপনি চান না গ্রামের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক, সবাই এই আতঙ্কের হাত থেকে রক্ষা পাক, একটা ছেলে তার বাবার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুক? বৃদ্ধ কোনো কথা বললেন না। নীল কখন যেন সুরজের পিছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল, চুপ করে এনাদের কথা শুনছিল। এবার সে মুখ খুলল। তুমি ইনারে অনুমতি দাও, আমি আর ভীমাও যাইমু সঙ্গে। আমরার বিশ্বাস যে আমরা পারমু। পিছন ফিরে নীলকে দেখে হালকা হাসি দিল সুরজ। বৃদ্ধ তাও কিছু বললেন না, শুধু করুণ চোখ দুটো মেলে 2 যুবকের দিকে তাকিয়ে রইলেন। আজ পূর্ণিমা, আমরা আজ বিকেলেই রওনা দেব। নীল, তৈরি থেকো।
গ্রামের প্রায় সকলেই এসে জড়ো হয়েছেন, কিন্তু সবাই এতটাই নিশ্চুপ যে হাওয়ার আওয়াজ আর জলপ্রপাতের শব্দ গম গম করছে, যেন যুদ্ধের রণদামামা বেজে উঠছে সমগ্র পাহাড় জুড়ে। কিছুটা এগোতেই গ্রামের অস্তিত্ব মিলিয়ে গেল। পাথুরে পথে তখনও জলের হালকা আওয়াজ আসছে। সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কমলা লেবুর বিশাল ক্ষেত। সত্যি অনেকটা জায়গা জুড়ে যেন বাগান তৈরি হয়েছে। হঠাৎ নীল থমকে দাঁড়িয়ে ডান দিকে আঙুল বাড়িয়ে একটা পাথরের দেয়াল দেখিয়ে বলল, ওদিকে যেতে হবে, ওটা হচ্ছে নারাঙ্গী দেবীর মন্দির। ওনার আশীর্বাদ না নিয়ে আমরা এখানে কিছু করি না। সুরাজ ঘাড় নেড়ে সেদিকেই পা বাড়ালো। মাঝারি মাপের পাথর একের পর এক থরে থরে সাজিয়ে 3 দিকে দেয়াল তৈরি করা হয়েছে। সামনে রয়েছে পাথরের তৈরি 2টি সোপান, উপরের ছাদ, আর সামনের দিকটা পুরোটাই উন্মুক্ত। 2টো কমলা লেবুর গাছ একে অপরকে জড়িয়ে ধরে সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। গুল্ম জাতীয় এই গাছের একটি ডাল এমনভাবে আকাশের দিকে উঁচু হয়ে আবার নিচের দিকে ঝুঁকেছে, দেখলে মনে হয় তরোয়াল ধরে রেখেছে কেউ। 2টো গাছ জুড়েই কমলা লেবুর সারি, পাতা প্রায় দেখা যায় না বললেই চলে। নারাঙ্গী দেবীর এত গুণমাহাত্ম্য কেন তা বুঝতে পারে সুরাজ। ভীমা ইতিমধ্যেই বেশ কিছু কমলা কুড়িয়ে এনে রেখেছে ওই মন্দিরের সোপানের উপর। নীল আর ভীমা উভয়েই কিছুক্ষণ হাত জড়ো করে দাঁড়িয়ে রইল। তারপর সুরাজের দিকে তাকিয়ে নীল বলল, চলুন, এখানে আবার ঝপ করে সন্ধ্যা নামে। সুরাজ হাত বাড়িয়ে 4-5টি কমলা পকেটে পুরে নিল। ভীমা অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সুরাজ বলল, প্রসাদ নিলাম, খিদে পেলে কাজে লাগবে। 3 জনে এবার কমলা লেবুর বিস্তীর্ণ অঞ্চল পেরিয়ে এগিয়ে চলল নেকড়ে ক্ষেতের দিকে। 4-5 জন লোক কমলা লেবু সংগ্রহ করছে। তারা ফিরেও তাকালো না এদের দিকে। বেশ কিছুটা যাওয়ার পর একটা ফুট 2-এর মতো ফাঁকা জায়গা লক্ষণ রেখার ন্যায় লম্বালম্বিভাবে কমলা লেবুর অঞ্চল থেকে আলাদা করেছে বনভূমিকে, যেন ভালো মন্দের চিরাচরিত বিভাজন। চোখের সামনে নেকড়ে ক্ষেতের জঙ্গল শুরু। বুকের মধ্যে হৃৎপিণ্ডের গতিবেগ বাড়ছে নিজে থেকেই। সুরাজ একবার তাকালো বাকি 2 সঙ্গীর দিকে, তারপর পা বাড়ালো জঙ্গলে। জঙ্গলে রাস্তা বলতে কিছু নেই, ইতস্তত বিক্ষিপ্ত উঁচু উঁচু গাছগুলো ঘিরে রেখেছে পুরো পাহাড়ি অঞ্চল। নিচে শুকনো পাতা আর ছোট বড় পাথর। কোথাও পাশ কাটিয়ে যেতে হচ্ছে, কোথাও লাফিয়ে বা চড়ে। খুব ধীরে সন্তর্পণে পা ফেলছে 3 জনেই। সন্ধ্যা নামতে আর বেশি বাকি নেই। এমনিতেও ঘন জঙ্গলের ফাঁক দিয়ে আকাশের দেখা মেলাই ভার। অজানা এক আশঙ্কা জঙ্গলের গভীরতার সাথে মনে দৃঢ়ভাবে ভর করছে। সুরাজ পকেটে হাত দিয়ে একবার দেখে নিল বাবার লেখা ডায়েরিটা আছে কিনা। তোমরা কিন্তু আমার সাথেই থাকবে, কেউ দূরে যাবে না, একা হবে না। আমার কাছে থাকলে তোমাদের বিপদ কম। আমরা জানি না সামনে কি আসতে চলেছে। সুরাজের কথা শেষ হবার আগেই একটা পাথর লাফিয়ে পেরোতে গিয়ে হোঁচট খেয়ে একটু দূরে আছড়ে পড়ল ভীমা। পড়ে যাওয়ার আওয়াজে পেছন ফিরে তাকালো নীল ও সুরাজ। আশ্চর্য হয়ে দেখল ভীমা হাঁটু গেড়ে বসে উঠার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অলৌকিক ক্ষমতা তাকে আটকে রাখছে মাটিতে। বিকৃত মুখে এক আর্তনাদ করছে ভীমা। দুজনেই দৌড়ে গেল ভীমার কাছে। আশেপাশের গাছগুলোতে যেন ঝড় বইছে, গাছগুলো তার পাতাগুলো দুলছে, কিন্তু সুরাজরা কোনো বাতাসের অস্তিত্ব অনুভব করতে পারছে না। আর দেরি না করে ভীমাকে গিয়ে ধরলো সুরাজ। নীলও সাহায্য করলো ভীমাকে তুলে দাঁড় করাতে। দুজনের সাহায্যে ভীমা উঠে দাঁড়িয়েই বলল, শয়তান শয়তান, আমার 2 পা জলিজার। ওর কথা অনুযায়ী সবার নজর পড়ল ভীমার 2 হাঁটুতে। হাঁটু সহ পা দুটো থেকে রক্ত বের হয়ে প্যান্ট ভিজে গেছে। পায়ের জুতোর ওপর চুইয়ে পড়ছে রক্তের ফোঁটা। কিটা ঢুকছে তোর পায়ে? জানতে চাইল নীল। শয়তানের নখ। বাপের শাস্তি পাইছি। সুরাজ অবাক হয়ে ভাবছে আর চারিদিকে নজর রাখছে। পকেটে হাত দিয়ে ডায়েরিটা চেপে ধরল সুরাজ। বিড়বিড় করে বলল, ভূতেই জন্ম, ভূতেই নাশ।
ভূতে পড়লেই সর্বনাশ। তারপর বেশ জোর দিয়ে বলল, তুমি আমার সাথে সাথে থেকো, আলাদা হবে না। এখানে পদে পদে মৃত্যু অনিবার্য, ভুল করলে চলবে না। কথাটা শোনার সাথে সাথেই একটু পিছিয়ে গেল ভীমা। মাটিতে আবার হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল সে। তুমি আমরা রে বাঁচাইতে চাই রায়, অথচ আমি তোমারে মারার লেগা টাকা নিছি। আমি লোভী, আমার শাস্তি। কথাটা শেষ করার আগেই মাটি থেকে বেশ কিছু শ্বাসমূলের মতো শিকড় বেরিয়ে এসে পা দুটো পেঁচিয়ে ধরল ভীমার। আরো কয়েকশো শিকড় পাথুরে মাটির উপর উঠে এসে ভীমার দুপায়ের চামড়া ভেদ করে ঢুকে গেল শরীরে। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠল ভীমা। নীল ভীমা বলে ছুটে যাচ্ছিল ওর দিকে, কিন্তু তার আগেই সুরাজ পিছন থেকে জড়িয়ে ধরেছে নীলকে। শান্ত হও, শান্ত হও, ওকে আর বাঁচানো যাবে না। কিন্তু কিন্তু আমাদের বাঁচতে হবে, এই অভিশপ্ত জঙ্গলকে শেষ করতে হবে। ভীমা যন্ত্রণায় ছটফট করে উঠতেই আশেপাশের গাছগুলি অদ্ভুতভাবে আবার কেঁপে উঠল। তাদের ঝুলন্ত ছুরিগুলো দুলতে দুলতে এগিয়ে এসে ভীমার গলায় পেঁচিয়ে ধরল। চোখের নিমেষে রক্তশূন্য সাদাটে দেহটা নিস্তেজ হয়ে গেল। ঝুড়িগুলো আগের জায়গায় ফিরে গেল, শিকড়গুলো মাটির নিচে প্রবেশ করল। ভীমার দেহটা একদিকে কাত হয়ে মুখ থুবড়ে পড়ে গেল সামনের মাটির উপর। বড় ক্লান্ত লাগলো নীলের গলা। আজ আমার প্রিয় বন্ধুকে মরতে দেখলাম। এই বিভীষিকাময় জঙ্গলে আসল রূপ দেখতে পেলাম আমি। সত্যি সত্যি আমরা খুশি। তোমার সাথে এতটা এসেছি তোমার মেরে কিছু টাকা পাবো বলে। বাধা দিল সুরাজ। আমি আগেই সেটা জানি, আন্দাজ করেছিলাম। এমনি এমনি আমার বন্ধু ব্যাগে তো আর কাঁকড়া বিচে ঢুকতে পারে না। ঠিক সময় তোমাদের দেওয়া চাকুটাও হারিয়ে যেতে পারে না। তাও তুমি মানুষকে অবিশ্বাস করে একা হয়ে যাবার চেয়ে বিশ্বাস করে একসাথে চলা অনেক ভালো, আমার বাবা বলতেন। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। এই জঙ্গল তো রক্ত চোষা পিশাচ, এর হাত থেকে সত্যি কি মুক্তির পথ আছে? হ্যাঁ আছে। বাবার কবিতাগুলো এক এক করে মিলে যাচ্ছে পরিস্থিতির সাথে। উনি লিখেছিলেন, মাতৃতুল্য মৃত্তিকা সবুজায়ন রাশি রাশি, বনানীতে বিশ্বাস যারে করো সেই সর্বনাশী। এখানে গাছে বিপদ, মাটিতেও, তাও বলবো উপায় আছে। মৃদু হাসল নীল, তারপর একটু উত্তেজিত ভাবে বলল, তাহলে আরো গভীরে চলো, কারণ বাইরে অন্ধকার নেমে গেছে, আর জঙ্গলের চেয়েও মানুষ ওত পেতে আছে তোমায় মারবার জন্য, তোমার ওই ডায়েরিটা পাবার জন্য। সেটাও আন্দাজ করতে পারি, নইলে বিকেলের বাস এসে যাবে জেনেও গ্রামবাসীরা কমলা লেবু তুলছে। আবার আমরা নেকড়ে ক্ষেতের দিকে যাচ্ছি, সে আওয়াজ পেয়েও তারা ফিরেও তাকায়নি। নীল হয়তো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দূরের জঙ্গল থেকে একটা মারণ আর্তনাদ ভেসে এলো। প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে কেউ। জঙ্গল জুড়ে যেন ধীরে ধীরে ঝড় উঠছে। গাছের ডাল শুদ্ধ পাতাগুলো কালো আকাশের দিকে সোজা হয়ে উঠে যাচ্ছে। নীল উপরের দিকে ইশারা করলো। সুরাজ মুখ তুলে দেখল গোল চাঁদটা আকাশে বেশ ভালোই দেখা যাচ্ছে পাতার ফাঁক দিয়ে। জঙ্গলও কিছুটা জ্যোৎস্নায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গাছের পাতাগুলো তীর তীর করে কাঁপছে, আর অদ্ভুত একটা মায়াবী শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। নীল ভয়ে ভয়ে বলল, অপশক্তি জাগছে, অপদেবতা জাগছে। ভয় পেও না, আমাদের আরো আগে যেতে হবে। একটা মূল গাছ আছে, সবচেয়ে বড়, সবচেয়ে মোটা, ওটা খুঁজতে হবে। তোমার বাবা কি? ঘাড় নাড়ল সুরাজ, মুখে বলল, দৈত্য সম আকৃতি রাজার বিচরণ, একাকী রাজছত্র, বীজ মন্ত্রে দমন। বীজ মন্ত্রটা খুঁজে পেয়েছো? সুরাজ কিছু বলল না। দুজনে একসাথে চলতে শুরু করলো। পাথুরে পথ দেখে শুনে এগোচ্ছে দুজনেই। আবারও সেই একই রকম আর্তনাদ শোনা গেল ভেসে আসতে। পরপর বেশ কিছু মানুষের, তবে এবার বেশ কিছুটা কাছ থেকে। দুজনে থমকে পেছনে ফিরে তাকাতেই একটা কিছু সুরাজের কান ঘেঁষে তীক্ষ্ণ বেগে বেরিয়ে গেল। পুরো জঙ্গল যেন ক্ষেপে উঠেছে। গাছের পাতাগুলো কাঁপছে ভয়ানকভাবে। তাদের ঘর্ষণে এক অলৌকিক হাড়হিম করা অপ্রাকৃতিক ধ্বনিতে
ভরে যাচ্ছে চারদিক। কিছু বোঝার আগেই নীল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সুরাজ ওকে তুলতে যেতেই নীল বলে উঠল, তোমায় বাঁচতেই হবে। মানুষ ভয়ঙ্কর, ওরা গুলি চালাচ্ছে, পালাও। সুরাজ কিছু বলার আগেই একটি গ্রাম্য মহিলা এসে দাঁড়ালো ওদের হাত চারেকের মধ্যে। হেসে উঠল সেই নারী মূর্তি। কি ভেবেছিলি আমার থেকে টাকা খাবি আর আমার শত্রুকে সাহায্য করবি? টাকা তো খেয়েছিস, এবার গুলি খা। মুহূর্ত কাল বিলম্ব না করেই একটা গুলি চালিয়ে দিল নীলকে লক্ষ্য করে। গুলিটা নীলের যন্ত্রণাক্লিষ্ট শরীর ভেদ করে ওকে চিরতরে মুক্তি দিল। সুরাজ সম্বিত ফিরে পেল এতক্ষণে। গলাটা চিনতে পেরেছে সে। মেয়েটির হাতে উদ্যত সাইলেন্সার লাগানো রিভলভারটা একবার দেখে শুধু বলল, তুমি আমায় মারতে নিজের জীবনে ঝুঁকি নিলে? এই মোটা বুদ্ধির লোকগুলোর জন্য তোমাকে আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল ওদের, তা নয় এখানে নিয়ে এসছে হিরো বানাতে। কিন্তু কিন্তু কেন বিদিশা, কেন? তুমি তো আমায় ভালোবেসেছিলে। কিসের শত্রুতা আমার সাথে? আমার বাবাকে মেরে তোমার বাবা নিজেকে বাঁচিয়েছিলেন এখান থেকে। তুমি কি করে ভাবলে আমি তার শোধ নেব না? আমি তাই তোমার সাথে অনলাইনে আলাপ করি, ভালোবাসার কথা শোনাই। তুমি কি অমিয় কাকার মেয়ে? ঠিক ধরেছ। চেয়েছিলাম তোমায় মেরে ওই ডায়েরিটা কেড়ে নেব, জানবো এই জঙ্গলের গুপ্ত রহস্য। কিন্তু কিন্তু এই হতভাগাগুলো কোনো কাজের নয়, ডায়েরিটা খুঁজেই পেল না। আর দেখো আমি কি ভাগ্যবতী, জঙ্গল সবাইকে একে একে মেরে ফেলেছে, শুধু তোমায় আর আমায় বাঁচিয়ে রেখেছে। কারণ তোমার মৃত্যু আমার হাতে। কথা শেষ করার আগেই সুরাজ লাফিয়ে উঠে পেছন থেকে সঙ্গোপনে এগিয়ে আসা একটি লোকের বুকে চালিয়ে দিল ফ্লাইং কিক। লোকটি ছিটকে গিয়ে একটি গাছের গোড়ায় আছড়ে পড়ল। তার কাঁধের উপর বাঁধা ছোট্ট ব্যাগটা ছিটকে গিয়ে পড়ল আরো একটু দূরে। প্রায় সঙ্গে সঙ্গে গাছের ছুরিগুলো ওকে চেপে ধরলো গুঁড়ির সাথে। মাটি থেকে মূলগুলো উঠে একে একে ওর শরীরের রক্ত চুষতে লাগলো। লোকটি যন্ত্রণায় কাতরে উঠল। এক মুহূর্তের জন্য বিদিশা বিস্ফারিত চোখে লোকটির দিকে দেখল, তারপরই দুহাতে চেপে ধরলো রিভলভার। সুরাজ সেদিকে তাকিয়ে বলল, ধোঁকা খেয়ে যখন মরছি তোমার হাতেই মরবো, অন্য কারুর হাতে না। আমার শুধু একটা শেষ ইচ্ছে পূরণ করবে বিদিশা? শুনি, কি সেই শেষ ইচ্ছে? সুরাজ উপরের দিকে তাকালো। চাঁদ এখন একদম মাথার উপরে। জঙ্গল উন্মত্ত হয়ে উঠেছে। সেই শব্দ কান ভেদ করে অন্তরে গিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ঠোঁটে হালকা হাসি এনে সুরাজ বলল, আমি মরার আগে নারাঙ্গী দেবীর প্রসাদ খেতে চাই, একটা এনে দেবে? আমার কাছে আর কমলা লেবু নেই। সুরাজের ঠোঁটের কোণের হাসিটা খেয়াল করেনি বিদিশা। কি যেন একটা ভেবে বলল, ঠিক আছে, এই নাও আমার ব্যাগ, এর মধ্যে একটা আছে, মরার আগে খেয়েই নাও। সুরাজের পায়ের কাছে ব্যাগটা ছুঁড়ে দিল বিদিশা। সুরাজ কমলা লেবুটা বার করে একটা বিজয়ীর অট্টহাসি দিল। তারপর দুহাতে সেই লেবুটা মাথার উপরে তুলে চিৎকার করে বলল, যখন মস্তক পরে চাঁদ, বিভীষিকা সম ফাঁদ, পলায়নে অপারক অধরা গুলি, নেকড়ে ক্ষেত শিকার করো বলি। ক্ষণিকের বিরতি।
তার মধ্যেই আবার গাছগুলোর মধ্যে ঝড় বইতে থাকে। চারিদিক থেকে গাছের ছুরিগুলো এগিয়ে এসে জড়িয়ে ধরে বিদিশার হাত পা। বিদিশা আতঙ্কে চিৎকার করে ওঠে, সুরজ, সুরজ! গাছেদের মধ্যে যেন লড়াই চলছে, কে বিদিশাকে নিজের দখলে নিতে পারে। হাত পা আবদ্ধ বিদিশা গাছেদের টানাটানিতে মাটি থেকে প্রায় 2 ফুট ওপরে উঠে গেছে। ঠিক মাকড়সার জালে আটকে পড়া মাছির মতো ছটফট করছে সে। সুরজ হাসতে হাসতে বলল, কি ভেবেছিলে? আমি কিছুই জানি না। নীল একদিন ফোনটা ভুল করে আমার তাঁবুর সামনে ফেলে যায়। সেদিন ফোনটায় কল এসেছিল তোমার। নাম্বারটা আমি দেখেই চিনেছিলাম, বুঝে গেছিলাম কার কথায় ওরা আমায় মারতে চায়, কিন্তু কারণটা জানতাম না। আজ জানলাম। সুরজের কথার মাঝেই হাজারটা মূল মাটি ভেদ করে উঠেছে রক্তের সন্ধানে। নিজে লকলক করছে তাদের রক্ত লোলুপ জোয়ার ন্যায় অগ্রাংশ। চাপ পাড়ছে ছুরিগুলোর। হেল্প, হেল্প! বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে! আর্ত চিৎকারের সাথে সাথেই বিদিশার দেহটা কাপড় নিংড়ে নেবার মতো মুচড়ে যায়। হাত পাগুলো আলাদা হয়ে চারিদিকে ছিটকে গিয়ে গাছের গায়ে ঝুলে থাকে। মোচড়ানো শরীরটা খসে পড়ে মাটিতে। উন্মত্ত শিকড়ের দল ঝাঁপিয়ে পড়ে রক্তস্নাত শরীর পিণ্ডটার উপর। কাটা অঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে যায় শরীরে। সুরজ চোখ বন্ধ করে নেয়, তারপর ধীরে ধীরে চোখ খোলে। সামনেই পড়ে আছে দলা পাকানো রক্ত শূন্য সাদাটে বিদিশার দেহাংশ। সুরজ আর অপেক্ষা না করে ছুটে যায় আরো গভীরে। এখনো অনেকটা কাজ বাকি। খুঁজে বার করতে হবে সবচেয়ে বড় মোটা গাছটাকে। তার গোড়ায় ছড়িয়ে দিতে হবে কমলা লেবুর বীজ। নারাঙ্গীর এই বীজ মন্ত্র হয়ে আটকাতে পারবে এই জঙ্গলের নৃশংস হত্যা লীলা। শুনলেন ডক্টর সৌরভ বাগ রচিত বীজ মন্ত্র। গল্পের সূত্রধার আমি সৌম্য। গল্প পাঠে প্রমিত। বিদিশার চরিত্রে রূপা। সুরাজের ভূমিকায় দেবাঞ্জন। নীলের চরিত্রে পার্থ সারথী। ভীমার চরিত্রে সুমন। গ্রামের মোড়লের চরিত্রে পার্থ মুখার্জি। মোড়লের মেয়ের কণ্ঠে মুনমুন। ড্রাইভারের চরিত্রে সুজিত। পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স। প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।